এসে ক্লাসে অংশগ্রহণ করছো প্রত্যেককে স্বাগত জানাই। আমি নবুদা ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, শকুন্তী সরকার একাডেমি অ্যান্ড কলেজ। ওকে, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা গত ক্লাসে উপস্থিত ছিলে এবং যারা ওকে, আজকেও ক্লাসে উপস্থিত আছো। আলহামদুলিল্লাহ। তোমরা জানো গত ক্লাসে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই অধ্যায়টি হচ্ছে বাক্যতত্ত্ব। যদিও তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো, তারপরেও আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এই অধ্যায়টি আছে এবং এটি সম্পর্কে আমাদের জানতে হবে এবং এখান থেকে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বাক্যের অংশ। গত ক্লাসে বলেছিলাম যে এই বাক্যতত্ত্ব থেকে আমরা পড়ব বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা উচিত বলে তুমি মনে করো, বা একটি সার্থক বাক্যের কি কি লক্ষণ থাকে। বলেছিলাম বাক্যের অংশ, গঠন অনুসারে বাক্য কত প্রকার কি কি, অর্থ বা ভাব অনুসারে বাক্য কত প্রকার কি কি, বাক্য সংস্থাপন ও পদক্রমের কথা বলেছিলাম এবং বাক্যান্তর। তার মানে আমরা বাক্য রূপান্তর করব, সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, কিংবা অস্থি থেকে নীতি, নীতি থেকে অস্থি ইত্যাদি বাক্য রূপান্তর আমাদেরকে করতে হবে। কারণ এখান থেকে আমাদের দুটো প্রশ্ন থাকবে, এর আগের ক্লাসেও বলেছি। একটি হচ্ছে তোমাদের বর্ণনামূলক অংশ থাকবে, আরেকটি হচ্ছে বাক্যান্তর থেকে থাকবে। এবং এটাও বলেছিলাম যে তোমরা পারতপক্ষে বর্ণনামূলক অংশটা উত্তর করবে না, তোমরা বাক্যান্তর থেকে উত্তর করার চেষ্টা করবে। যেহেতু আমাদের বাক্যান্তর অংশটা জানতে হবে, সেজন্য আমরা পড়ে যাচ্ছি, কারণ আমাদের না জানলে আমরা বাক্যান্তর করতে পারবো না। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা জানবো বাক্যের অংশ। বাক্যের কটি অংশ থাকে? প্রত্যেকটি বাক্যেরই দুটি অংশ থাকে। প্রত্যেকটি বাক্যেরই দুটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। প্রথমটি হচ্ছে উদ্দেশ্য, দ্বিতীয়টি হচ্ছে বিধেয়। এখন উদ্দেশ্য কি এবং বিধেয় কি খেয়াল করো। রহিম বল খেলে, সুজন, সুমন, রিমন কলেজে আসেনি, কিংবা এই ক্লাসে রহিম। দেখো একাধিক বাক্য আমি এখানে দিয়েছি। এই যে রহিম বল খেলে, যদি আমরা বলি কে খেলে? রহিম খেলে। তার মানে কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? রহিম সম্বন্ধে কথা বলা হচ্ছে। সুজন, সুমন, রিমন কলেজে আসেনি। কারা আসেনি? সুজন আসেনি, সুমন আসেনি, রিমন আসেনি, তারা কলেজে আসেনি। তাদের সম্পর্কে কথাটা বলা হচ্ছে, তাদের সম্বন্ধে কথাটা বলা হচ্ছে। তাহলে যার সম্বন্ধে কথা বলা হচ্ছে সে হচ্ছে উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য আমি দেখো এখানে দিয়েছি, বিভিন্ন বাক্য আমি তোমাদেরকে দিয়েছি বোঝার সুবিধার জন্য। তার মানে উদ্দেশ্যের প্রকারভেদ আমরা জানবো, উদ্দেশ্যের প্রকারভেদ আমরা জানবো। শিক্ষার্থীরা খেয়াল করো, উদ্দেশ্যের প্রকারভেদ। উদ্দেশ্য হচ্ছে দুই প্রকার, সরল উদ্দেশ্য, সম্প্রসারিত উদ্দেশ্য। সরল উদ্দেশ্য এবং সম্প্রসারিত উদ্দেশ্য। সরল উদ্দেশ্য কোনটি? বিথি গান গায়, কিংবা একটু আগে বলেছি রহিম বল খেলে, সেখানে কর্তা হচ্ছে একটি বা একটি পদ। আর এই যে উদ্দেশ্য যদি একটি মাত্র পদ দ্বারা গঠিত হয়, একটি মাত্র পদ দ্বারা যদি গঠিত হয়, তাহলে তাকে বলা হচ্ছে সরল উদ্দেশ্য। তার মানে কর্তা থাকবে কটি? একটি, এবং এখানে একটি পদ দ্বারা উদ্দেশ্যটা বোঝাচ্ছে বিদায় বিথি গান গায়, এখানে বিথিটা হচ্ছে সরল উদ্দেশ্য। আবার দেখো দ্বিতীয়টি হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। সম্প্রসারিত উদ্দেশ্য তার মানে কি? উদ্দেশ্যের সঙ্গে বিশেষণাদি যুক্ত থাকলে, উদ্দেশ্যের সঙ্গে যদি বিশেষণাদি যুক্ত থাকে তাহলে সেটি হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। যেমন কুখ্যাত দস্যু দল ধরা পড়েছে, তাহলে দস্যু দল হচ্ছে উদ্দেশ্য। খেয়াল করো শিক্ষার্থীরা, দস্যু দল হচ্ছে উদ্দেশ্য এবং এর আগে আমি বিশেষণ যোগ করেছি, সেটি হচ্ছে কি? কুখ্যাত। এবং এই কুখ্যাত দস্যু দল ধরা পড়েছে, এটি হচ্ছে বিশেষণ যুগে উদ্দেশ্যটি হয়েছে বিদায় এটিকে বলা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য, এবং বিশেষণ যুগে সেই সম্প্রসারিত উদ্দেশ্যটি হয়েছে। আরেকটি খেয়াল করো, তমালের বোন এসেছে। তমালের বোন এসেছে, এখানে দেখো সম্বন্ধ কাকে করা হচ্ছে? সম্বন্ধ পদ হচ্ছে তমাল, সেজন্য সম্বন্ধ পদ যুগেও আমরা সম্প্রসারিত উদ্দেশ্য বা সম্প্রসারণ করতে পারি। তাহলে আমরা জানলাম উদ্দেশ্য কাকে বলে, উদ্দেশ্যের প্রকারভেদ এবং উদ্দেশ্য কি করে সম্প্রসারিত হয়। এবার আমরা যাব বিধেয় কাকে বলে। বিধেয় কাকে বলে? কর্তা বা উদ্দেশ্য সম্বন্ধে আগে বলেছি, যাকে উদ্দেশ্য বলা, যার সম্বন্ধে কিছু বলা হবে তাকে বলা হচ্ছে উদ্দেশ্য। যার সম্বন্ধে কিছু বলা হবে তাকে বলা হচ্ছে উদ্দেশ্য। আর এবার একটু খেয়াল করো, মানে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হবে, তার মানে এই যে রহিম বল খেলে বলেছিলাম, রহিম বল খেলে বলেছিলাম, এখানে দেখো রহিম কর্তা বা এটি হচ্ছে উদ্দেশ্য। এই উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে রহিম কি করে? বল খেলে।
রহিম কি করছে? বল খেলছে। তার মানে রহিমকে উদ্দেশ্য করে কথাটি বলা হচ্ছে। এটি হচ্ছে বিধেয়। তার মানে একটি বাক্যের দুটি অংশ আমরা জানলাম, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। উদ্দেশ্যের যেমন সম্প্রসারণ হতে পারে, ঠিক তেমনি ভাবে বিধেয়ও সম্প্রসারণ হয়। উদ্দেশ্যের সম্প্রসারণের মতো বিধেয়ও সম্প্রসারণ হয়। সেটি করে হয় দেখো ক্রিয়া বিশেষণ যুগে। যদি বলতাম সে হাঁটে, সে হাঁটে একরকম ছিল। তার আগে আমি যোগ করেছি কি তাড়াতাড়ি হাঁটে, তার মানে বিশেষণ যোগ করেছি, ক্রিয়া বিশেষণ যোগ করেছি। সে হাঁটে, কিভাবে হাঁটে? তাড়াতাড়ি হাঁটে। আবার যদি ক্রিয়া বিশেষণীয় যোগে করি, সে অত্যন্ত দ্রুত হাঁটে। তার মানে সে হাঁটে, তাড়াতাড়ি হাঁটে, অত্যন্ত তাড়াতাড়ি বা অত্যন্ত দ্রুত হাঁটে। তার মানে ক্রিয়া বিশেষণ যুগে করা যাচ্ছে, বিশেষণীয় যুগে করা যাচ্ছে, সম্প্রসারণ করা যাচ্ছে, আবার কারকাদি যুগেও করা যাচ্ছে, ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যুগে করা যাচ্ছে, বিধেয় বিশেষণ যুগে বিধেয়ের সম্প্রসারণও করা যায়। তাহলে উদ্দেশ্য যেমন সম্প্রসারণ করা যাচ্ছে, ঠিক তেমনি ভাবে বিধেয়েরও সম্প্রসারণ করা যায়। তাহলে শিক্ষার্থীরা জানলাম আমরা উদ্দেশ্য কাকে বলে, উদ্দেশ্য কত প্রকার, বা সরল উদ্দেশ্য কি, বা কিংবা সম্প্রসারিত উদ্দেশ্য কি, বা কি করে বাক্যকে সম্প্রসারিত করা যাচ্ছে বা উদ্দেশ্যকে সম্প্রসারিত করা যাচ্ছে, কিংবা বিধেয়কে সম্প্রসারিত করা যাচ্ছে। এবার আমরা যাব, আশা করছি এটি সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এরপরে ক্লাসে আমাকে জানাতে পারো বা কমেন্টস করে রাখতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা যাব যে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে গঠন অনুসারে বাক্য। আমরা পড়ব গঠন অনুসারে বাক্য। আমি অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এটিকে, কেননা এই অংশটি যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের বাক্য রূপান্তর অনেকটা হয়ে যায়। আর সেজন্য আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট বলেছি এই কারণে যে গঠন অনুসারে বাক্য কত প্রকার। খেয়াল করো শিক্ষার্থীরা, গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার: সরল, জটিল বা মিশ্র এবং যৌগিক। প্রথমটা হচ্ছে সরল, দ্বিতীয়টা হচ্ছে জটিল বা মিশ্র। জটিল বা মিশ্র অনেক শিক্ষার্থী পরীক্ষার খাতায় লিখে দেয় প্রথমটা হচ্ছে সরল, দ্বিতীয়টি হচ্ছে জটিল, তৃতীয়টি হচ্ছে মিশ্র। না, হবে সরল, জটিল বা মিশ্র এবং 3 নম্বরটি হচ্ছে যৌগিক। তাহলে আমরা জানবো সরল বাক্য, একেবারে সরল, সরলের মতো করে সরল, সহজ সরল পথে যাচ্ছে, সেটি হচ্ছে সরল বাক্য। কি করে হয়? যে বাক্যে একটি মাত্র কর্তা, যেমন এখানেই আমি তোমাদেরকে বোঝাই, রহিম বল খেলে, এখানে কর্তা হচ্ছে একটি, সমাপিকা ক্রিয়া হচ্ছে একটি, কর্তা হচ্ছে একটি, সমাপিকা ক্রিয়া হচ্ছে একটি। তার মানে যদি যে বাক্যের মধ্যে একটি কর্তা থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে, সেই বাক্যটাকে বলা হচ্ছে সরল বাক্য। এর মধ্যে কোনো ভেজাল নাই, এর মধ্যে কোনো জটিলতা নেই। একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া যদি থাকে তাহলে আমরা ওই বাক্যটাকে বলতে পারি সরল বাক্য। যেমন ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, সত্য কথা না বলে বিপদে পড়েছি। সত্য কথা বলিনি মানে না বলে বিপদে পড়েছি। বা লোকটি ধনী হলেও কৃপণ, লোকটি ধনী হলেও কৃপণ। তার মানে সরল হচ্ছে যে বাক্যের একটি মাত্র কর্তা থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, সেই বাক্যটি হচ্ছে সরল বাক্য। এবার আমরা যাব এরপরে জটিল। আসলেই জটিল, জটিল বা মিশ্র বাক্য। জটিল বা মিশ্র বাক্য এর আগে আরেকটু বলে নিই, আমরা সরল বাক্য গঠনের উপায়, আমরা যেহেতু বাক্য রূপান্তর করব, বাক্য রূপান্তর করতে গেলে আমাদেরকে জটিল বাক্য দেওয়া থাকতে পারে, আমাদেরকে সরল বাক্য গঠন করতে হবে। তখন আমি কি করে করব? কিংবা যৌগিক বাক্য দেওয়া আছে, আমি সরল বাক্য গঠন করব, কি করে করব? লিখে রাখো, নোট লিখে রাখো, সরল বাক্য গঠনের উপায়। সরল বাক্য গঠন করতে হলে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া ব্যবহার করতে হবে। এবার যাচ্ছি জটিলে। দেখো, এর আগে ছিল একটি মাত্র কর্তা, একটি মাত্র সমাপিকা ক্রিয়া। আর এবার দেখো যে দুটি, একটি প্রধান খণ্ডবাক্য থাকবে এবং একটি আশ্রিত খণ্ডবাক্য থাকবে। তার মানে এই দুটো বাক্যকে আমি একটি বাক্যে রূপান্তর করব। সাপেক্ষ, সর্বনাম কিংবা নিত্য সম্বন্ধীয় যুগে অপযুগে আমরা দুটি বাক্যকে একটা বাক্যে রূপান্তর করব। মানে একটি প্রধান খণ্ডবাক্য, আরেকটি হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। একটি আরেকটির সঙ্গে নির্ভরশীল, একটি ছাড়া আরেকটি চলে না। যেমন যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তার মানে নির্ভরশীল, একটি ছাড়া আরেকটি হচ্ছে না, পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, সেই সুখ লাভ করে প্রধান খণ্ডবাক্য এবং আশ্রিত খণ্ডবাক্য হচ্ছে যে পরিশ্রম করে।
একটি ছাড়া আরেকটি হচ্ছে না বিধায় বলা হচ্ছে একটি আরেকটির সঙ্গে সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। একটি প্রধান এবং একটি আশ্রিত। একটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য, আরেকটি হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। এখন আমরা এই আশ্রিত খণ্ডবাক্য বা একটি জটিল বাক্যকে আমি রূপান্তর করবো বা জটিল বাক্য আমি কিভাবে গঠন করবো। জটিল বাক্য আমি কিভাবে গঠন করবো একটু খেয়াল করো। জটিল বাক্য গঠনের উপায়, এর আগে বলেছিলাম সরল বাক্য গঠনের উপায়। তার মানে সরল বাক্য গঠন করতে হলে আমাদেরকে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া ব্যবহার করতে হবে। এবার দেখো জটিল বাক্য আমি কি করে গঠন করব। জটিল বাক্য গঠন করতে হলে যে সে যিনি তিনি যা তা যখন তখন যেহেতু সেহেতু যেমন তেমন ইত্যাদি সাপেক্ষ সর্বনাম ও নিত্য সম্বন্ধীয় যোজক বা অব্যয় ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, যখন আমি একটি সরল বাক্যকে জটিল বাক্যে নেব বা মিশ্র বাক্যে রূপান্তর করব, কিংবা যৌগিক বাক্যকে যখন আমি জটিল কিংবা মিশ্র বাক্যে নেব, আমাকে এই যে অংশগুলো আছে বা যে শব্দগুলো দিয়েছি আমি, যে নিত্য সম্বন্ধীয় বা সাপেক্ষ সর্বনাম, নিত্য সম্বন্ধীয় যোজক দিয়েছি, এগুলো দিয়ে এই বাক্যটাকে আমি রূপান্তর করব। তাহলে সেগুলো কি? জটিল বাক্য গঠন করতে হলে যে সে যিনি তিনি যা তা যখন তখন যেহেতু সেহেতু যেমন তেমন যদিও তথাপি ইত্যাদি দ্বারা আমি জটিল বাক্য গঠন করব। এরপরেরটি হচ্ছে যৌগিক বাক্য। এরপরেরটি হচ্ছে যৌগিক বাক্য। এখন যৌগিক বাক্য আলাদা আলাদা বাক্য। জটিল বাক্যে যেমন ছিল দুটো একটা আরেকটার সঙ্গে মানে একটা আরেকটা ছাড়া চলে না, সাপেক্ষভাবে বা নির্ভরশীল থাকে। আর এটি দেখো যৌগিক বাক্য দেখো পরস্পর নিরপেক্ষ বা স্বাধীন। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে বলে যৌগিক বাক্য। তার মানে কি? দুটো স্বাধীন বাক্য থাকবে। জটিলে ছিল নির্ভরশীল, সাপেক্ষ ছিল, আর এখানে দেখো নিরপেক্ষ আছে। তার মানে দুটো স্বাধীন বাক্য আছে। যেমন লোকটি ধনী, লোকটি কৃপণ। লোকটি ধনী, লোকটি কৃপণ, দুটো আলাদা আলাদা বাক্য, দুটো আলাদা আলাদা স্বাধীন বাক্য। এবং এই দুটো স্বাধীন বাক্যকে আমি যখন একটা বাক্যে রূপান্তর করলাম, এই বাক্যটাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে দুটো স্বাধীন বাক্য থাকবে এবং দুটো স্বাধীন বাক্যকে যখন আমি এক বাক্যে রূপান্তর করব, কিভাবে রূপান্তর করব? কিছু অব্যয় দ্বারা আমি রূপান্তর করব। আর যে বাক্যটাকে আমি রূপান্তর করেছি বা যে বাক্যটা গঠিত হয়েছে সেই বাক্যটাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে একটু ঝটপট লিখে নাও যৌগিক বাক্য গঠনের উপায়। যৌগিক বাক্য গঠনের উপায়। আমরা যৌগিক বাক্য গঠন করব কিভাবে? সরল বাক্য হলো, জটিল বাক্য হলো, এবার আমাকে যৌগিক বাক্য গঠন করতে হবে। দেখো যৌগিক বাক্য গঠনের উপায়। যৌগিক বাক্য গঠন করতে হলে কি করতে হবে? ও, এবং, আর, বটে, বরং, কিন্তু, অথবা, নতুবা, সুতরাং ইত্যাদি অব্যয় ব্যবহার করতে হবে। তার মানে যৌগিক বাক্য গঠন করতে হলে কি করতে হবে? ও, এবং, আর, বটে, বরং, কিন্তু, অথবা, নতুবা, সুতরাং ইত্যাদি অব্যয় আমরা যোগ করব এবং যোগ করার পরে আমরা যৌগিক বাক্য গঠন করব। যেমন তোমাদেরকে বলেছিলাম লোকটি ধনী কিন্তু কৃপণ। এই দেখো কিন্তু, লোকটি ধনী কিন্তু কৃপণ। কিংবা সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। এটি হচ্ছে একটি স্বাধীন বাক্য, এটি হচ্ছে একটি স্বাধীন বাক্য। এবং এখানে আমি তাই দিয়েছি। আবার এটি হচ্ছে একটি স্বাধীন বাক্য, এটি হচ্ছে একটি স্বাধীন বাক্য। এখানে আমি কিন্তু দিয়ে একটি বাক্যে রূপান্তর করেছি। এই বাক্যটাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। যদি আলাদা আলাদা থাকতো, এটি ছিল একটি সরল বাক্য, এখানে ছিল একটি সরল বাক্য, এই দুটো সরল বাক্যকে আমি একটি বাক্যে রূপান্তর করেছি কি দিয়ে? কিছু অব্যয় দিয়ে। বা এই যে অব্যয়টা দিয়েছি, অব্যয়টা যোগ করার পরে হয়ে গেছে যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য কি করে গঠন করতে হয়? আমার কাছে মনে হচ্ছে যে বাক্য রূপান্তর করার সময় আমাদের এগুলো মনে থাকবে কিংবা এগুলো আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, তাহলে জানলাম আমরা বাক্যের অংশ থাকে কটি? একটি বাক্যের দুটি অংশ থাকে, উদ্দেশ্য, বিধেয়। উদ্দেশ্য কত প্রকার সেটাও জানলাম। উদ্দেশ্য হচ্ছে দুই প্রকার, সরল উদ্দেশ্য, সম্প্রসারিত উদ্দেশ্য। কি করে বাক্য সম্প্রসারিত হচ্ছে বা উদ্দেশ্যকে সম্প্রসারণ করা যাচ্ছে সেটাও জানলাম। এবং কি করে বিধেয়কে সম্প্রসারিত করা হচ্ছে সেটাও জানলাম। এরপরে আমরা জানলাম বাক্য গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। গঠন অনুসারে বাক্য তিন প্রকার,
সরল, জটিল বা মিশ্র এবং সরল হচ্ছে যে বাক্যের মধ্যে একটি মাত্র কর্তা থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, সেটাকে বলা হচ্ছে সরল। আর যে বাক্য একটি প্রধান খণ্ডবাক্য থাকবে এবং একটি আশ্রিত খণ্ডবাক্য থাকবে, তার মানে দুটো বাক্য, একটা খণ্ডবাক্য এবং একটি আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে, মানে একটি আরেকটির উপর নির্ভরশীল থাকে, একটি ছাড়া আরেকটি চলে না, সেই বাক্যটাকে বলা হচ্ছে জটিল বা মিশ্র। এবং এরপরে জানলাম যৌগিক বাক্য কাকে বলে। তার মানে দুটা সরল বাক্য, আলাদা আলাদা বাক্য আমরা একটা বাক্যে রূপান্তর করব, এবং যে বাক্যটাকে রূপান্তর করেছে সেই বাক্যটাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে ঝটপট প্রশ্নগুলো লিখে ফেলতে পারো যে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার, কি কি উদাহরণ সহ বিশ্লেষণ দাও। আর এই প্রশ্নের উত্তর আশা করি লিখতে পারবে, তার কোনো সমস্যা হবে না। এরপরে অর্থ ভাব অনুসারে, তোমরা জানো তোমাদের সিলেবাসে এখনো অনেক ব্যাকরণ অংশে অনেক অংশ বাকি রয়ে গেছে, যার কারণে আমি চাচ্ছি আজকে বাক্য তত্ত্বটা আজকে মোটামুটি ভাবে শেষ করে দিতে চাচ্ছি। আর সেজন্য এখন আমি যাব অর্থ ভাব অনুসারে বাক্য। একটু খেয়াল করো, অর্থ ও ভাব অনুসারে বাক্য কত প্রকার। অর্থ ভাব অনুসারে বাক্য আসলে তোমরা জানো যে বাংলাটা তো যেমন তেমন, ইংরেজিটা তো খুব ভালো করেই জানি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি খুব সহজে বোঝা যায়। আর সবচেয়ে ভালো হয় যদি ইংরেজিটা পড়ার সময় বাংলাটা পাশাপাশি রাখো, তাহলে আমার কাছে মনে হয় কি দুটোই হয়ে যাচ্ছে, বাংলাও হয়ে যাচ্ছে, ইংরেজিও হয়ে যাচ্ছে, এবং একটা বুঝতে আরেকটা সাহায্য নিচ্ছে, কাজে দুটো খুব সহজেই আত্মস্থ করতে পারবে কিংবা খুব সহজেই বুঝতে পারবে। আর এখানে দেখো অর্থ ভাব অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকার: বিবৃতিমূলক বা বর্ণনামূলক, প্রশ্নবোধক, আদেশ বা উপদেশমূলক, ইচ্ছাসূচক, বিস্ময়সূচক। এই আদেশ বা উপদেশমূলককে আমরা অনুজ্ঞাসূচকও বলা হয়। তার মানে অর্থ ভাব অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকার: বিবৃতিমূলক বা বর্ণনামূলক, প্রশ্নবোধক, আদেশ বা উপদেশমূলক, ইচ্ছাসূচক এবং বিস্ময়সূচক। এখন আমরা জানবো বিবৃতিমূলক বা বর্ণনামূলক কি। যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃতি নির্দেশ করা হয়, সাধারণভাবে বলা হচ্ছে, নির্দেশ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে বিবৃতিমূলক। যেমন রহিম ভাত খায়, সাধারণভাবে বললাম রহিম ভাত কি করছে, ভাত খাচ্ছে। কিংবা ছেলেটি মাঠে যায়, ছেলেটি কি করছে, মাঠে যাচ্ছে। কিংবা বলা হচ্ছে তনিমা কলেজে যায়, রান্না বল খেলে না। খেয়াল করো ভালো করে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তার মানে হচ্ছে তনিমা কলেজে যায়, যাচ্ছে, এটা হাবোধক। আবার যদি বলি রান্না বল খেলে না, সেটা হচ্ছে নাবোধক। তার মানে কি বিবৃতিমূলক অংশটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি, একটি হচ্ছে অস্তিবাচক, আরেকটি হচ্ছে নেতিবাচক। একটি হচ্ছে অস্তিবাচক, আরেকটি বা একটি হাবোধক, আরেকটি হচ্ছে নাবোধক। আমরা যখন বাক্য রূপান্তর করব, খেয়াল করবে তোমরা অস্তি থেকে নেতি, নেতি থেকে অস্তি, অস্তি থেকে নেতি, নেতি থেকে অস্তি, এবং আমরা রূপান্তর করতে হবে। আমরা বাক্য রূপান্তর যখন করব তখন তোমাদেরকে বলবো কি করে আমরা বাক্য রূপান্তর করব বা কোন নিয়মে আমরা বাক্য রূপান্তর করব অস্তি থেকে নেতি। একটু জেনে রাখো শুধু যে বিবৃতিমূলক অংশের বিবৃতিমূলককে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, বা একটি হচ্ছে অস্তি, আরেকটি হচ্ছে নেতি, বা একটি হচ্ছে হাবোধক, আরেকটি হচ্ছে নাবোধক। আর বিবৃতিমূলক কোনটা, যেটি বক্তব্য সাধারণভাবে বিবৃত বা নির্দেশ করা হয়, তাকে বলা হচ্ছে বিবৃতিমূলক। এরপরে হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক বাক্য, যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্নসূচক অর্থ প্রকাশ পায়। এই বাক্য দ্বারা মানে কোনো জিজ্ঞাসা, যেমন তোমার নাম কি, কিংবা তুমি কোথায় থাকো, কিংবা তুমি কোথায় যাচ্ছ, যে জানতে চাইলাম আমি তোমার কাছ থেকে বা তোমাদের কাছ থেকে কোনো কিছু জানতে চাইলাম বা জিজ্ঞাসা করলাম, এই ধরনের অর্থ যদি প্রকাশ পায় তাহলে সেই বাক্যটাকে বলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যেমন তোমার নাম কি, কোথায় যাচ্ছ ইত্যাদি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তারপর হচ্ছে আদেশ বা উপদেশমূলক, যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে বলা হচ্ছে আদেশ বা উপদেশমূলক বা অনুজ্ঞাসূচক বাক্য। তোমরা বাক্য ব্র্যাকেটে লেখা থাকে অনুজ্ঞাসূচক, তখন হয়তো মাথাটা একটু ঘোরাতে পারে যে অনুজ্ঞাসূচক আসলে কোনটি। আদেশ বা উপদেশমূলক যে বাক্যটি আছে সেটি হচ্ছে আসলে অনুজ্ঞাসূচক। তার মানে এই বাক্য দ্বারা আদেশ প্রকাশ পেতে পারে, এই বা অর্থ প্রকাশ পাবে, বা অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পাবে, এবং এই বাক্যটিকে বলা হচ্ছে আদেশ বা উপদেশমূলক বাক্য। যেমন ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো আদেশ করলাম, ডাক্তার ডাকো। লাইন করে দাঁড়াও, নির্দেশনা দিলাম, কিভাবে দাঁড়াবা, লাইন করে দাঁড়াও।
নির্দেশ দিলাম। আবার সদা সত্য কথা বলবে, সদা সত্য কথা বলবে, উপদেশ দিলাম। দয়া করে সব খুলে বলুন, অনুরোধ করলাম। এই যে বাক্যের অর্থটা প্রকাশ পাচ্ছে, যে অর্থটা প্রকাশ পাচ্ছে তাকে বলা হচ্ছে আদেশ বা উপদেশমূলক বাক্য। এরপরে দেখো ইচ্ছা সূচক বাক্য, যে বাক্যে বক্তার মনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা, ইচ্ছা প্রকাশ পাবে বা আকাঙ্ক্ষা প্রকাশ পাবে তাকে বলা হচ্ছে ইচ্ছা সূচক বাক্য। যেমন তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক, বা আমি যদি জন্ম নিতেন কালিদাসের কালে, আমি যদি জন্ম নিতেন কালিদাসের কালে, কিংবা তোমার মঙ্গল হোক, এ ধরনের বাক্যকে বলা হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। এরপরেরটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য, যে বাক্যে বক্তার মনের বিভিন্ন আবেগ, উচ্ছ্বাস, দুঃখ, বেদনা, ঘৃণা ইত্যাদি প্রকাশ পায়, ভয়, ক্ষোভ ইত্যাদি প্রকাশ পায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে। যে বাক্যে বক্তার মনের বিভিন্ন আবেগ, উচ্ছ্বাস, দুঃখ, ঘৃণা, ভয়, ক্ষোভ ইত্যাদি প্রকাশ পায় সেই বাক্যকে বলা হচ্ছে বিস্ময়সূচক বা আশ্চর্যবোধক বাক্য। যেমন বাহ সুন্দর লিখেছো তো, আবেগ প্রকাশ পাচ্ছে। বাহ সুন্দর লিখেছো তো, হুররে আমরা জিতেছি, আনন্দ প্রকাশ পাচ্ছে। তাহলে বলা হচ্ছে আবেগ প্রকাশ পাবে বা উচ্ছ্বাস প্রকাশ পাবে, আনন্দ প্রকাশ পাবে, দুঃখ প্রকাশ পাবে, কিংবা ঘৃণা প্রকাশ পাবে। ছি ছি তুমি এত নীচ। এই নিচটা বলেও রস্বইকার দিয়ে লিখবা না, যদি রস্বইকার দিয়ে লিখো তাহলে হয়ে যাবে নিচে, অর্থটার পরিবর্তন হয়ে যাবে। কাজে আমরা অনেক সময় শুনি অনেকে বলে যে রস্বইকার দীর্ঘইকারের মধ্যে তো তেমন কোনো পার্থক্য নেই, বা এখন তো আগে তো পাখি লিখতো দীর্ঘইকার দিয়ে, এখন লেখা রস্বইকার দিয়ে, বা বাড়ি লিখতো দীর্ঘইকার দিয়ে, এখন তো রস্বইকার দিয়ে, কাজে রস্বই দীর্ঘইকার একটা দিলেই হলো না। আসলে অর্থের পরিবর্তন হচ্ছে, আর সেজন্য নিচ, নিকৃষ্ট, হীন অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আমি যদি নিচ দেই, নয় রস্বইকে নিচ ও নিচ দেই, তাহলে হবে কি নিচে। সেই জন্য আমরা একটু বানানের দিকেও খেয়াল রাখবো, এবং খেয়াল রেখেই আমরা শব্দটা লেখার চেষ্টা করব, বাক্যটা লেখার চেষ্টা করব। যে ছি ছি তুমি এত নিচ। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে দেখো ছি বিসর্গ দিয়েছি, ছি বিসর্গ দিয়েছি, এখানে কিন্তু তোমরা কোলন দিবে না। অনেকে এখানে কোলন দিয়ে দিচ্ছ না, এখানে কোলন হবে না। ছি ছি তুমি এত নিচ, এখানে কি প্রকাশ পেয়েছে? ঘৃণা প্রকাশ পেয়েছে। কাজেই বাক্যটিকে আমরা বলতে পারি এই বাক্যটি হচ্ছে অবশ্যই আশ্চর্যবোধক কিংবা বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা জানলাম যে অর্থ ও ভাব অনুসারে বাক্যের প্রকারভেদ, বা অর্থ ভাব অনুসারে বাক্য কত প্রকার, কি কি উদাহরণসহ বিশ্লেষণ দেওয়া যদি লিখতে বলি তাহলে আশা করছি লিখতে পারবে। তার মানে অর্থ অনুসারে বা ভাব অনুসারে হচ্ছে বাক্যটি 5 প্রকার। প্রথমটা হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক, দ্বিতীয়টা হচ্ছে প্রশ্নবোধক, তৃতীয়টা হচ্ছে আদেশ বা উপদেশমূলক, কিংবা আমরা বলতে পারি এটি সূচক বাক্য, কিংবা এর পরেরটা হচ্ছে ইচ্ছা সূচক বাক্য, এবং সবার শেষেরটি হচ্ছে বিস্ময় সূচক কিংবা আশ্চর্যবোধক বাক্য। বর্ণনামূলক অংশের আবার দুটি অংশ, একটি হচ্ছে হা বোধক আর একটি হচ্ছে না বোধক। তার মানে একটি হচ্ছে অস্তি আর একটি হচ্ছে নীতি। একটি দিয়ে হা বোধক অর্থ প্রকাশ পাচ্ছে, আরেকটি দিয়ে না বোধক অর্থ প্রকাশ পাচ্ছে। যেমন আমি ভাত খাই, আবার যদি বলি আমি ভাত খাই না, একটি হা বোধক একটি না বোধক। তাহলে শিক্ষার্থীরা আজকে এই বাক্য তত্ত্বের মোটামুটিভাবে আমরা জানলাম যে বাক্যের কটি অংশ থাকে, কিংবা এই বাক্যের অর্থ ভাব অনুসারে বাক্য কত প্রকার কি কি, কিংবা জানলাম গঠন অনুসারে বাক্য কত প্রকার কি কি। এবার একটু বাক্য রূপান্তর নিয়ে কথা বলেছিলাম, অস্তি এবং নীতির কথা বলেছি। আসলে ইংরেজিতে তোমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স করো এবং সেখানে অর্থটাকে ঠিক রেখে, আমি যতদূর জানি যে অর্থটাকে ঠিক রেখে বাক্যটাকে ঘুরিয়ে দিতে হবে। অর্থটাকে আমি ঠিক রাখবো, বাক্যটাকে ঘুরিয়ে দেবো। অস্তি থেকে যখন নীতিতে করবো বা নীতি থেকে যখন অস্তিতে করবো, তখন অবশ্যই অর্থটাকে ঠিক রেখে আমাকে বাক্যটাকে ঘুরিয়ে দিতে হবে। যেমন যদি বলি মানুষ মরণশীল, মানুষ মরণশীল, মানুষ মরণশীল, এই বাক্যটিকে আমি নেতিবাচক করি। আমি কি বলবো যে মানুষ অমরণশীল নয়, না অমরণশীল শব্দ নেই, সেজন্য আমি বলবো মানুষ অমর নয়, মানুষ অমর নয়। তার মানে কি মরণশীল। মানুষ অমর নয় তার মানে কি মানুষ মরণশীল, মানুষ অমর নয়। আবার যদি বলি যে তুমি কোথাও যাবে,
তুমি কোথাও যাবে না। নিশ্চয়ই একটা জায়গাতে আছো কিংবা ক্লাসে, মানে প্রত্যেকে ক্লাসের সামনে উপস্থিত থাকবে, মানে আমি এখান থেকে যাবে না। তুমি কোথাও যাবে না যখন বললাম, তার মানে একটা জায়গাতে আছো, এখানেই থাকবে। তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না মানে হচ্ছে এখানেই থাকবে। এই যে আমি অর্থটাকে ঠিক রেখে বাক্যটাকে শুধু ঘুরিয়ে দিলাম, অর্থটা ঠিক রেখে বাক্যটাকে ঘুরিয়ে দিলাম। আর এটি হচ্ছে অস্থি থেকে নীতি কিংবা নীতি থেকে অস্থি বাক্যে, অস্থিবাচক বাক্যে রূপান্তর করার নিয়ম। আর এর আগে বলেছিলাম সরল থেকে জটিল, জটিল থেকে জটিল, জটিল থেকে জটিল আমরা কিভাবে করব। সরল বাক্য যদি আমি গঠন করতে যাই তাহলে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া দেব। জটিল বাক্য গঠন করতে গেলে কিছু সাপেক্ষ সর্বনাম কিংবা নিত্য সম্বন্ধীয় অব্যয় আমি ব্যবহার করব, যোজক ব্যবহার করব, যেমন যিনি, তিনি, যে, সে, যারা, তাই ইত্যাদি ব্যবহার করব। ব্যবহার করে আমি দুটো বাক্যকে এক বাক্যে, মানে প্রধান খণ্ডবাক্য দুটো বাক্যকে আমি এক বাক্যে রূপান্তর করব। আবার যৌগিক বাক্য যখন আমি গঠন করব তখন কিছু অব্যয় দ্বারা দুটো স্বাধীন বাক্যকে একটি বাক্যে আমি রূপান্তর করব, এবং এভাবেই আমি বাক্য রূপান্তর আমার মতে করতে পারবো। আশা করছি আমরা বাক্য রূপান্তর করতে পারবো। এবং এই বাক্য তত্ত্ব থেকে যে অংশগুলো পড়ানো হয়েছে পরীক্ষায় আসলে বা আমার কাছে মনে হয় তোমাদের বোঝারও কোনো আর সমস্যা হওয়ার কথা নয়। আর যেহেতু আগে পড়ে আসছো বা এগুলো স্কুল লেভেলে পড়ে আসছো, কাজে এখন একটু শুধু আমরা রিভিশন করবো, সেজন্য একটুখানি বলা, যতটুকু না বললে নয় আর ততটুকুই। এবং আমার কাছে মনে হচ্ছে যে এর পরেও তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে যে ম্যাডাম আমার ওই জায়গাটা সমস্যা বা এই জায়গাটা সমস্যা একটু ক্লিয়ার করে দেন। তাহলে আমি চেষ্টা করব, যতটুকু সাধ্যে করার চেষ্টা করব যে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আবারও। এবং আমরা বাক্যতত্ত্বের অংশ আজকে এই পর্যন্ত শেষ করব। মানে আর বাক্যতত্ত্ব পড়ানোর সুযোগ হয়তো বা এখন পাবো না, পরে আবার কখনো সুযোগ পেলে আমরা বাক্য রূপান্তরে যাব। আর এরপরে যে ব্যাকরণ অংশগুলো আছে, আমি জানি যে আমাদের অনেকগুলো ব্যাকরণ অংশের অনেকগুলো অধ্যায় আছে, যেমন সমাস আছে, প্রকৃতি প্রত্যয় আছে, কিংবা উচ্চারণ আছে, বানান আছে। এবং ওগুলো পড়াতে গেলে, বিশেষ করে উচ্চারণ পড়াতে গেলে অনেক সময় লাগবে। প্রত্যেকটা দলীয় উচ্চারণ আমাদেরকে পড়তে হবে কিংবা পড়াতে হবে। বিধায় আমি আপাতত বাক্যতত্ত্বের ক্লাস এই পর্যন্তই নিলাম, বা এই পর্যন্তই চেষ্টা করেছি যতটা নেওয়ার। আর শিক্ষার্থীরা আশা আন্টি করব আর কত ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে। ওকে ব্যাকরণ ক্লাস মুখস্থ করার কিছু নেই, ব্যাকরণ ক্লাস বোঝার ব্যাপার। যদি তুমি বুঝতে পারো তাহলে দীর্ঘস্থায়ী হবে, যদি ব্যাকরণগুলো ভালো করে বুঝতে পারো তাহলে দীর্ঘস্থায়ী হবে। তাহলে আর একটুখানি বইটা যদি হাতে নাও, যে বইটা হাতে নিলাম আর আমি ক্লাসগুলো একটু মনে করলাম, তাহলে দেখবে যে ওটা সহজ হয়ে যাচ্ছে। আর তখন আর মুখস্থ করতে হবে না, যদি একটু বুঝতে পারো তাহলে মুখস্থ করতে হবে। সেজন্য চেষ্টা করবে ক্লাসগুলো করার জন্য। আর আমি আশা করবো যে তুমি অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে। আর প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। বাই।